নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে এমন কয়েকটা টিপস শেয়ার করব যেগুলো রোজের কাজে মানে সংসারের কাজে আমাকে অনেকটাই হেল্প করে। তো আশা করব তোমাদেরও এই টিপসগুলো খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখন শীতকাল, তাই সবার বিছানাতেই কম বেশি কম্বল থাকে। তো কম্বলকে কিভাবে ভাঁজ করে রাখলে সহজে এলোমেলো হয় না, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। কম্বলকে সবার প্রথমে বিছানায় সমানভাবে মেলে নিয়েছি, আর তারপরে দুপাশ থেকে একইভাবে ভাঁজ করে নিয়ে আসলাম। আর এইভাবে ভাঁজ করার পরে ঠিক একটা পাশকে আরেকটা পাশের ওপরে তুলে দিলাম। এবারে একটা সাইড থেকে এভাবে কিছু প্রথম যে অংশটা কিছুটা ভাঁজ করে নিয়ে ঠিক তার উল্টো সাইড থেকে পুরো অংশটাকে এইভাবে গুটিয়ে আনতে হবে। আর ভেতরে দেখো ঠিক একটা কাভারের মতন জায়গা হয়ে গিয়েছে। তার ভেতরে কম্বলের পুরো অংশটা মানে বাকি যে অংশটা ছিল পুরোটাই এইভাবে ঠিক ঢুকিয়ে দেব। আমরা যেভাবে বালিশ অনেক সময় আমরা কাভারে ঢোকাই ঠিক একই রকমভাবে। এই যে দেখো আমাদের কম্বলটা একদম ভালোভাবে ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা কোনোভাবেই আর খুলে যাওয়ার ভয় নেই। আসলে অনেক সময় আমাদের জায়গার অভাব হয়ে যায়, যার জন্যে হয়তো বিছানাতে আমাদের কম্বল বা বালাপোশ এগুলো রাখতে হয়। আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই কম্বলটার ভাঁজ খুলে গিয়ে বিছানাটা বড্ড এলোমেলো হয়ে গেছে। সেজন্যেই যাতে বিছানাটা ঠিক থাকে, তার জন্যে এইভাবে যদি আমরা কম্বল বা বালাপোশটা ভাঁজ করি তাহলে দেখবে কোনোভাবেই কিন্তু আর কম্বলের ভাঁজ খুলে গিয়ে বিছানাটা এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে না। তোমাদের বোঝার সুবিধের জন্য এখানে আমি বালাপোশ দিয়েও ভাঁজ করে একবার দেখালাম। এই যে দেখো আমার বালাপোশটাও একদম ভাঁজ ভালো হয়ে গিয়েছে। আর সবগুলো সাইড দিয়েই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজ করার পরে ফিনিশিংটাও আসে, দেখতে যথেষ্ট সুন্দর হয়। এবং এই টিপসটা কিন্তু সত্যি খুব কার্যকারী। আর এইভাবে ভাঁজ করার পরে কিন্তু আমরা বিছানার মধ্যে অনায়াসেই দুটো কম্বল রেখে দিতে পারি, দেখতে এখন কিন্তু একটুও খারাপ লাগে না। কম্বল তো রাখা হলো, ঠিক তার সাথে সাথে কারোর বাড়িতে দেখবে এইভাবে মশারিও বিছানায় রাখতে হয় জায়গার অভাবে, কিন্তু এটা অনেকেরই ভালো লাগে না। তো মশারি কিভাবে আমরা অর্গানাইজ করব সেটা নিয়ে আমি এর আগে এক টিপস দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমার চ্যানেলে যেহেতু অনেক নতুন বন্ধু আছে তাই তাদের জন্য আজকে আরেকবার না হয় দেখিয়ে দেব। তো এবারে আসি কম্বলের কথায়। কম্বলটা যেভাবে ভাঁজ করেছি তাতে কিন্তু অনায়াসেই বিছানায় রাখা যায়, তবে অনেকের হয়তো এটা পছন্দ নাও হতে পারে। তো তাদের জন্য ছোট্ট একটা টিপস, বাড়িতে দেখবে অনেক সময় আমাদের এক্সট্রা পিলো কাভার থাকে, সেগুলো নিয়ে তার ভেতরে কিন্তু আমরা এই কম্বলটাকে খুব সহজেই ঢুকিয়ে দিতে পারি। ঠিক যেভাবে আমরা বালিশটাকে ঢোকাই তার কাভারে, এই একই রকমভাবে কিন্তু আমরা এটাকে ঢুকিয়ে দিতে পারি। আর যেহেতু ভাঁজ করার সময় এটা খুব সুন্দর ভাঁজ হয়, তাই অনায়াসে পিলো কভারে ঢুকিয়ে নেওয়া যায়। আর মশারিটা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আজকে আর একবার বলছি। আমাদের বাড়িতে যে এক্সট্রা কুশন কভারগুলো থাকে, সেই কুশন কভারে যদি আমরা মশারি ঢুকিয়ে দেই তাহলে পরে দেখবে দেখতেও খারাপ লাগে না, অথচ আমাদের যে সমস্যা সেটাও মিটে যায়। আর মশারি অনেক সময় তাড়াহুড়োতে ভাঁজ করতে পারা যায় না বা অনেকের অসুবিধে হয়, তাই এইভাবে কুশানে ঢুকিয়ে নিলে তাই মশারিটা ঠিক কিভাবে ভাঁজ করা হয়েছে বা এলোমেলো আছে কিনা সেটাও আর বোঝার উপায় থাকে না। এইভাবেই দুটো মশারিকেই আমি কুশন কভারে আগে ঢুকিয়ে নেই। দুটো কুশন কভারে আমার দুটো মশারি ঢোকানো হয়ে গিয়েছে, আর দুটো পিলো কভারে কিন্তু আমি কম্বল দুটো ঢুকিয়ে নিয়েছি। এবারে যদি বালিশ দুটো আর পিলো কভার দুটো এইভাবে আমি রাখি তাহলে পরে কিন্তু বিছানাটা দেখতেও খুব সুন্দর লাগবে, অথচ বাইরের থেকে কেউ আসলে বুঝতে পারবে না এগুলোর ভেতরে কি আছে। এইভাবে যদি আমরা বিছানাটাকে অর্গানাইজ করি দেখতে কিন্তু সত্যি ভালো লাগে।
অনেক সময় বাড়িতে একবারে বেশি কাঁচা লঙ্কা কিনে আনলে সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কিছুতেই ঘরে ভালো থাকে না, কিছুদিন পরেই পচে যায়। তাই প্রথমেই আমি বলবো কাঁচা লঙ্কা কখনোই এই রকম ক্যারি ব্যাগে করে রাখা যাবে না, বিশেষ করে প্লাস্টিকের ব্যাগে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে ওঠে। আর সব সময়ই কাঁচা লঙ্কা আমাদেরকে বোটা ছাড়িয়ে রাখতে হবে। যদি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বহুদিন ভালো থাকে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু পচে ওঠে না। এই টিপসটা তোমরা বাড়িতে নিজেরা ফলো করে দেখো, আশা করি উপকার পাবে। আর সমস্ত বোটা ছাড়িয়ে নেওয়ার পরে যদি লঙ্কাগুলোকে আমরা এইভাবে ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখি তাহলে ভালো থাকবে ঠিকই, কিন্তু যদি আমরা চাই যে আরও বেশি দিন লঙ্কাকে ঘরে এইভাবে ঠিক রাখতে, তাহলে আমি সাজেস্ট করব ক্যারি ব্যাগে না রেখে যে কোনো একটা কন্টেনারে হোক বা প্লাস্টিকের কৌটো হোক কি টিফিন বক্স হোক, যে কোনো কিছুতে, মোট কথা ক্যারি ব্যাগে না রেখে অন্য কোনো একটা ভালো পাত্রে যদি ঢেলে রেখে সেটাকে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বহুদিন কাঁচা লঙ্কা ঘরে একদমই ঠিক থাকে। আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর তাতেই কাঁচা লঙ্কাগুলো ঢুকিয়ে রাখলাম, এরপরে এটা ফ্রিজে রেখে দেব, তারপরে কিন্তু বহুদিন লঙ্কাটা ঘরে ভালো থাকবে। লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু এই বোটাগুলো একদমই ফেলে দেব না। এই বোটাগুলো ছাড়ানোর পরে একটা পাত্রে বোটাগুলো নিয়ে নেব আর তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। প্রত্যেকের বাড়িতেই আমাদের গাছ থাকে কম বেশি, আর গাছে পোকা লেগে যায়, এটা একটা বড় সমস্যা। তাই এইভাবে কাঁচা লঙ্কা আমরা জলে ওভারনাইট ভিজিয়ে রাখবো। পরের দিন এই কাঁচা লঙ্কার বোটাগুলো তুলে নিয়ে সেই যে জলটা আমাদের থাকবে সেই জলটা কিন্তু আমাদের যে সমস্ত গাছে প্রয়োজন, যে সমস্ত গাছে মাঝে মাঝেই দেখি যে পোকা ধরে যায়, সেই সমস্ত গাছে আমরা সেই জলটা দিয়ে দেব। এই জলটা দিয়ে দেখবে সহজে গাছে কিন্তু পোকা আর ধরে না এবং গাছগুলো খুব ভালো থাকে। বাড়িতে ভাত করার সময় ডাল কি দুধ জাল দেওয়ার সময় অনেক সময় উতলে পড়ে যায় আর আমাদের গ্যাস নষ্ট হয়ে যায় এবং বার্নারটাও আস্তে আস্তে জাম হয়ে যায়। যেমন দেখো, এই যে এখানে আমি বেগুন পুড়েছিলাম, শীতকাল যার জন্য বার্নারে কিন্তু কিছুটা পরিমাণে বেগুনের জলও পড়েছে। তো এইভাবে দীর্ঘদিন চলার পরে একটা সময় দেখা যায় যে গ্যাসের হিটটাও কমে যায়, কারণ আমাদের বার্নারটা কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে নোংরা হতে থাকে। তো এই সময় আমাদের গ্যাসটা সার্ভিসিং করানো খুবই দরকার হয়, তবে অনেক সময় সময়ের অভাবে বা লোক ঠিক মতন হয়তো হাতের কাছে পাচ্ছি না, তার জন্যে করানো হয়ে ওঠে না। তো এই সমস্ত সমস্যা হলে কিভাবে বাড়িতে নিজেরাই সমস্যার সমাধান করব সেটাই এখন দেখাচ্ছি। দুটো পাত্রে দুটো বার্নার নিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে অল্প করে জল নিলাম আর এখানে নিলাম 1 প্যাকেট ইনো। ইনো তো যে কোনো দোকানেই পাওয়া যায়। এবারে এই ইনোটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। বার্নারটা আগে দিয়ে তার ওপরে এবারে ইনোর প্যাকেটের পুরোটা আমি ঢেলে দিলাম। এবারে দেখো ভেতরটা আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে যে নোংরাগুলো সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবারে এটা কিছুক্ষণ সময়ের জন্য এইভাবেই রেখে দিচ্ছি। আর এবারে অন্য যে বার্নারটা ছিল তার ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা খাবার সোডা আর তারও সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এবারে লেবু দিয়ে ভালো করে সোডাটাকে বার্নারের চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যতটা ভালোভাবে লাগানো যায়। আমাদের বাড়ির হাউসওয়াইফদের সব সময়ই এরকম ধরনের সমস্যার কিছু না কিছু সমাধান একদম রেডি রাখতে হয়, কারণ গ্যাস হচ্ছে এমন একটা জিনিস, যদি আমাদের এই রকম ধরনের সমস্যায় পড়তে হয় সাথে সাথে সেটার সমাধান না হলে বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া প্রায় বন্ধ। সেই জন্যে যদি হাতে কারোর সময় না থাকে বা হাতের কাছে সেই মুহূর্তে আমরা কাউকে না পাই, তাহলে কিন্তু এইভাবে নিজেরাই কিন্তু পরিষ্কার করে নিয়ে কিছুদিনের জন্য হলেও সমস্যার থেকে মুক্তি পেতে পারি। বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে আমি একটা ব্রাশ নিয়ে ভালো করে বার্নারটাকে ঘষে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো নোংরা থাকে সেটা যাতে ব্রাশের সাথে বেরিয়ে আসে।
আমি আজকে তোমাদেরকে যে বার্নারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু প্রায় 50 বছরের পুরনো। আমার শাশুড়ি মা যখন ওনার সাংসারিক জীবন শুরু করেছিলেন সেই সময়ের, কাজেই বুঝতে পারছো এটা কতটা পুরনো। এইভাবে একই রকমভাবে দুটো বার্নারই আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে একটু স্কচ ব্রাইটের সাথে একটু সাবান লাগিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে একটু হলেও পরিষ্কার হয় বা ওপরের কালিটা চলে যায়। আমি দুটো বার্নারকে দু রকমভাবে পরিষ্কার করে তোমাদের দেখালাম, কারণ ঘরে যে জিনিসটা থাকবে বা যেটা দিয়ে আমাদের সুবিধে হবে সেভাবেই কিন্তু তোমরা করতে পারো। এই যে দেখো দুটো বার্নারই আমার পরিষ্কার হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এটা তো বহু বছরের পুরনো, তোমাদেরকে বললাম, তাই দেখতে কিন্তু একদম নতুনের মতন চকচকে হয়নি। কিন্তু এটা যদি তোমরা তোমাদের নতুন ওভেনে, মানে বেশি দিন হয়নি এরকম ধরনের ওভেনে এই টিপসটা ফলো করো, তাহলে নিজেরাই দেখবে মানে ওভেনের যে বার্নারটা একদমই চকচকে হয়ে যাবে, হিটও কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে। আমাদের বাড়িতে আমরা যে ধূপধুনো ব্যবহার করি সেই ধূপটিটা দেখবে কিছুদিন ব্যবহার করার পরেই কালো হয়ে যায়। এটা যাতে না হয় সেজন্যে এখনের টিপসটা। আমি একটা নতুন ধূপদানি কিনে এনেছি, আর তার সাথে পুরোনোটা তোমাদেরকে দেখালামই কি অবস্থা হয়েছে। তার সাথে আমি বাজার থেকে নিয়ে এসেছি একদম মাপ মতন একটা সরা, যে সরাটা আমাদের এই ধূপদানির মধ্যে খুব সহজেই বসে যাবে। তবে হ্যাঁ, কেনার সময় একটু দেখে কিনবে যাতে অতিরিক্ত ছোট না হয় বা বড় না হয়। এবারে দেখো আমি এই সরাটার ওপরেই কিন্তু ধূপ জ্বালিয়েছি, আর এইভাবে ধূপ জ্বালানোতে কিন্তু নিচে আমার যে আসল ধূপদানিটা তার মধ্যে কিন্তু একটুও কালি পড়েনি, কারণ যা কিছু হয়েছে আমার ওপরের সরাটাতেই হয়েছে। আর এইভাবে যদি ব্যবহার করা যায় তাহলে ধূপদানিটা একদমই পরিষ্কার থাকে। বিশেষ করে যাদের পেতলের ধূপদানি, সেটা মেজে পরিষ্কার করতে খুব কষ্ট হয়, তাই তার উপরে যদি এই ধরনের একটা সরা ব্যবহার করি তাহলে খুব সুবিধে। এটা হচ্ছে একটা পুরনো রঙের ব্রাশ আমাদের বাড়িতে। আমি এটা খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি অনেক মুশকিল আসান করি। আমাদের ঘরের ভেতরে যে বিট থাকে দেওয়ালে, সেখানে দেখবে প্রচুর ধুলো পড়ে যায়, দেখতে খুব বাজে লাগে, কিন্তু এটা পরিষ্কার করাও অনেকটা সময়ের ব্যাপার। যদি কোনো একটা কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করতে যাই তাহলে অনেকটাই সময় চলে যায়। আর যেহেতু এখনকার দিনে আমরা সবাই ব্যস্ত, তাই অল্প সময়ের মধ্যে চাই বাড়িঘর কিভাবে পরিষ্কার রাখবো। তাই এরকম একটা রঙের ব্রাশ দিয়ে যদি একটা টান দিয়ে দেওয়া যায় না, তাহলে দেখবে বিটটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সময়টাও খুব কম লাগছে। তাই আমি সব সময় আমার হাতের কাছে এরকম একটা পুরনো রঙের ব্রাশ রেখে দেই। আমরা সবাই কম বেশি সাজতে ভালোবাসি, আর নেল পালিশ হলে তো কোনো কথাই নেই। তো আমাদের কি হয়, অনেক সময় ঘরে একসাথে এত বেশি নেল পালিশ জমে যায় যে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, অনেক সময় দেখবে একটু ভারী হয়ে যায়। আর নেল পালিশ যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু হাতে পড়লে সহজে শুকোয় না। তো এই সমস্যা থেকে বাঁচার জন্যে আমি বলবো যে যদি সম্ভব হয় ফ্রিজের যে কোনো একটা জায়গা একটু খালি করে, বিশেষ করে ডোর সাইডে যদি নেল পালিশগুলোকে আমরা রেখে দিতে পারি, তাহলে কিন্তু বহু দিন নেল পালিশ ভালো থাকে, সহজে শুকোয় না এবং ভারীও হয়ে আসে না। অনেক সময় কি হয়, হাতে নেল পালিশ পরলে আমরা বিশেষ করে হাউসওয়াইফরা এত বেশি ব্যস্ত থাকি, হয়তো সেটা শুকোনোরও সময় পাই না। তখন কি করবে, একদম ঠান্ডা জলে অল্প সময় কয়েক সেকেন্ডের জন্য হলেও যদি হাতটা চুবিয়ে রাখতে পারো, তাহলে দেখবে নেল পালিশটা একদমই বসে গিয়েছে, আর কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু আর কয়েকটা লবঙ্গ। লেবুটাকে প্রথমে দু টুকরো করে নিচ্ছি। এবারে এতে লবঙ্গগুলোকে এই টুকরোর ওপরে গেঁথে দেব এক এক করে।
আমাদের বাড়িতে দেখবে মশার উপদ্রব বড্ড বেশি থাকে ইদানিং। তো তার হাত থেকে বাঁচার জন্যে আমরা মাঝে মাঝে মশা মারার কয়েল ধরাই, কিন্তু আমার মনে হয় সেই মশা মারার যে তেলটা সেটা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তো তাদের পক্ষে খুবই ক্ষতি। সেজন্য আমি বলবো বাড়িতে এই ধরনের মশা মারার তেলগুলো না লাগিয়ে যদি লেবুর ওপরে এইভাবে লবঙ্গগুলোকে গেঁথে নাও, আর সেই লেবুর টুকরোটা ঘরের যে কোনো কোণায় যদি রেখে দিতে পারো, তাহলে নিজেরাই দেখতে পারবে ঘরে মশা মাছির উপদ্রব অনেকটাই কমে যাবে। আর তার সাথে ঘরে একটা সুন্দর গন্ধও হবে। আর এটা আমাদের শরীর স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। তাই এই ধরনের ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করি, তাহলে আমার মনে হয় আমাদের নিজেদেরই অনেকটা উপকার হবে। অনেক সময় ফ্রিজেও কিন্তু অনেক বাজে একটা গন্ধ হয়ে যায়। তাই এরকম লেবুর টুকরোটা যেটা আমি ঘরে রেখেছিলাম, ঠিক সেই ধরনেরই লেবুর টুকরো লবঙ্গ গেঁথে যদি ফ্রিজের ভেতরেও রেখে দিতে পারি, তাহলে ফ্রিজের ভেতরেও কিন্তু আর সহজে কোনো ব্যাড স্মেল হবে না। রান্না করতে গিয়ে অনেক সময় কড়াইতে কোনো কিছু লেগে যায় বা আটকে যায়, বিশেষ করে মাছ ভাজতে গেলে তখন কিন্তু আমাদের খুব সমস্যা হয়। আর এই সমস্যার থেকে বাঁচার জন্যে আমি বলবো যে যখনই আমরা কড়াইতে কোনো ভাজা বসাবো, তেল গরম করে সবার প্রথমেই কিছু পরিমাণ লবণ দিয়ে দেবে, আর লবণটাকে এইভাবে পুরো কড়াইতে লাগিয়ে নেবে। তাহলে দেখবে সহজে আর কিছুতেই কড়াইতে আটকাবে না। কড়াইতে অল্প তেল দিয়ে কোনো কিছু ছাড়ার আগে 1 চিমটে হলুদ দিয়ে দেবে, সেটা মাছ হোক কি কোনো রকম ভেজিটেবল। তাহলে দেখবে সহজে আর তেল ছিটকবে না, হাতে এসে পড়বে না, বা আমাদের গ্যাস ওভেনটাও সহজে নোংরা হবে না। এখানে দেখো আমি তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে তারপরে ভাজাটা ছেড়েছি। তেলটা যে বেশি ছেটেনি তার প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার কড়াইয়ের গাটা ওপর দিকে কিন্তু একটুও তেল ওঠেনি, আর তেল যে ছেটিনি এটাই কিন্তু তার প্রমাণ। আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।